আজকে আমরা এসএলএসটি 11-12 জিওগ্রাফি একজন ক্যান্ডিডেট যিনি ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ বর্ধমানে ইন্টারভিউ দিয়ে এসেছেন তার অভিজ্ঞতার কথা আমরা শুনে নেব। সেই ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কী কী কোশ্চেন করা হয়েছিল এবং তিনি কীভাবে উত্তর দিয়েছিলেন সেই ব্যাপারে বলবেন এবং আপনাদেরকে নিজের মতো করে একটা সাজেশন দিয়েছেন যে আপনারা ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো পড়বেন, কোন কোন জিনিসগুলো লক্ষ্য রেখে যাবেন। এই ভিডিওটা আপনাদের পরবর্তীকালে এই যে 9-10-এর ইন্টারভিউ হবে তাতে যাতে কাজে লাগে তাই এই ভিডিওটা করা হচ্ছে। চলুন তাহলে আজকে আমরা এসএলএসটি 11-12 ইস্টার্ন জোন সাবজেক্ট জিওগ্রাফি এমন একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউয়ের অভিজ্ঞতার কথা শুনে নেব। নমস্কার, আমি 2025-এর সেকেন্ড এসএলএসটিতে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীতে ভূগোল সাবজেক্ট নিয়ে উত্তীর্ণ হওয়া একজন ক্যান্ডিডেট। সামনেই নবম দশমের পরীক্ষার জন্য যে ইন্টারভিউ সেই প্রক্রিয়াটি হয়তো সম্পন্ন হতে চলেছে। রিটেন এক্সাম ইতিমধ্যেই হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। তো ইন্টারভিউর আগে আমি আমার একাদশ দ্বাদশের ইন্টারভিউ থেকে কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমেই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যদি একটু কথা বলি তাহলে বলবো যে আমাদের ক্ষেত্রে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশনটি হয়েছিল কলকাতাতে সল্টলেকে আনন্দলোক হসপিটালের পেছনে যেখানে এসএসসির ভবন রয়েছে সেখানে। কিন্তু নবম দশমের ক্ষেত্রে দেখা গেল যে সেটা রিজিয়ন ভিত্তিতেই হচ্ছে, মানে যেহেতু আমার রিজিয়ন চুজ করা হয়েছিল ইস্টার্ন রিজিয়ন, সেখানেই আমি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করেছিলাম, সে কারণে আমাকে নবম দশমের ক্ষেত্রে আপনাদের মতোই যথারীতি বর্ধমানে গিয়ে বর্ধমানের রিজিওনাল অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। তো সেটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। তবে ইন্টারভিউর ক্ষেত্রে যেটা আমাদের হয়েছিল সেটাই বলি যে আমাদের ইন্টারভিউটি ওই বর্ধমানের রিজিওনাল অফিসেই হয়েছিল, মানে ইস্টার্ন রিজিয়নাল অফিসেই হয়েছিল এবং সম্ভবত নবম দশমের ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। এবার ইন্টারভিউ থেকে আমাকে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেটা যদি বলতে হয়, ওখানে আরেক প্রস্থ ওই ইন্টারভিউর দিনকেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। অর্থাৎ আপনাদের সম্ভবত আবার আরেকবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেটাও ওই ইন্টিমেশন লেটারে উল্লেখ করাই থাকবে। আপনারা যেমন দেখেছেন যে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হয় এবং সেগুলো কিভাবে তারা জমা নেয় সেগুলো হয়তো ওইখানে আবার আপনাদের আরেকবার নিয়ে যেতে হবে। তো সেটা হয়েছিল। সবগুলোর এক কপি সেলফ অ্যাটাস্টেড কপি এবং অরিজিনাল নিয়ে গেছিলাম। যেটা ওখানে মেনশন করা থাকে না, মানে ওই ইন্টিমেশন লেটারে মেনশন করা ছিল না। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও দেখেছি এবং নবম দশমের ক্ষেত্রেও ডকুমেন্ট ভেরিফিকেশন দেখলাম যে যারা ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রে ওই আগের যে 2016-র এসএলএসটিতে ফার্স্ট এসএলএসটিতে যে এসএসসি যে রেকমেন্ডেশন লেটারটা দিয়েছিল সেইটার তারা অরিজিনাল এবং এক কপি জেরক্স চাইছে। তো সেটা ওখানে মেনশন করা ছিল না। তো ওটা বাদ দিয়ে বাকি সবই ওখানে উল্লেখ করাই ছিল ইন্টিমেশন লেটারে। সেই অনুযায়ী কোনো রকম অসুবিধা ছাড়াই ভেরিফিকেশন হয়েছে। ইন্টারভিউর দিনেও আশা করা যায় সেই ভেরিফিকেশন এইরকমই নির্বিঘ্নে কাটবে। তো তারপরে ইন্টারভিউতে তো আমাদের ওই যেতে হলো, মানে আমরা গেলাম এবং আমার একটুখানি পরের দিকে অর্থাৎ শেষের দিকে আমি ডাক পেয়েছিলাম। আমার সিরিয়াল শেষের দিকে ছিল। যে কারণে আমি দেখলাম বাকিদের ক্ষেত্রেও কম বেশি সেরকমটাই দেখেছি যে ইন্টারভিউর বিষয়টা কিন্তু একটু বেশ তাড়াহুড়ো করেই হয়ে যায়। মানে ৩ থেকে ৫ মিনিট ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু কেউই খুব একটা পাচ্ছিল না। আমি নিজেও পাইনি। তো সেখানে প্রথমেই আ ইন্টারভিউ রুমে যখন ঢুকলাম আমি ৪ জনকে দেখতে পেয়েছি যে তারা ৪ জন স্যার সেখানে বসেছিলেন। কোনো ম্যাডাম ছিলেন না। তো আমি যথারীতি তাদেরকে অভিবাদন জানিয়ে দাঁড়াতে তারা আমাকে বসতে বললেন এবং বসতে বলার পরে আমার নিজের সম্বন্ধে কিছু কথা তারা জিজ্ঞেস করলেন। সেটা সবার ক্ষেত্রেই হয়তো হয়। আমি কোথা থেকে এসেছি, কি করি বর্তমানে ইত্যাদি, ইত্যাদি। তো তারপরেই কোনো রকম সময় নষ্ট না করেই আমাকে যেটা বললেন যে, আ আপনি এবার চক ডাস্টার দেখিয়ে এবং ব্ল্যাকবোর্ডের দিকে নির্দেশ করে আমাকে বলল যে, আপনি একটি টপিক পড়ান এবং তার আগে এটা বলে দিলেন যে, আপনি এক কাজ করুন 11-12 থেকে আপনি যেকোনো ৩ টি টপিক চুজ করুন, যেটা আপনি
পড়াতে পারবেন। তো আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে গেছিলাম, কারণ এমনটাই শোনা যাচ্ছিল যে তারা পড়াতে বলার ক্ষেত্রে টপিক চুজ করার বিষয়টা ক্যান্ডিডেটের উপরেই ছাড়ছেন। তো আমি ৪ টি টপিক চুজ করে গেছিলাম। তো তার মধ্যে একটা ছিল ডেভিসের ক্ষয়চক্র, একটি ছিল জেট বায়ু প্রবাহ এবং মৌসুমী বায়ুর সাথে তার সম্পর্ক। আর একটা টপিক খুব সম্ভবত আমি বায়ুমণ্ডল থেকে হ্যাঁ, আরেকটা টপিক আমি এল নিনো এই এল নিনো টপিক মানে বিষয়টিও আমি উম কিছুটা প্রস্তুতি নিয়ে গেছিলাম। তো আমি এই ৩ টে টপিক বলার পরেই আমাকে আর তারা মানে খুব একটা সময় দেয়নি। তখন বলল যে, "ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত আ ডেভিসের ক্ষয়চক্রটা শুনিনি, ওটাই শুনি।" এরকমভাবে আমাকে বলল। তো আমি আগেই এটা ভেবে রেখেছিলাম যে এমন কোনো টপিক সিলেক্ট করাই মনে হয় ভালো হবে, যেটা হয়তো একটু আনকমন। মানে যদিও আমি যেগুলো বললাম সেগুলো একাদশ, দ্বাদশের ক্ষেত্রে আনকমন নয়। কিন্তু তবুও মানে একটু সহজ, বা যেগুলো মানে গতানুগতিকভাবে সবাই চাইবে, তার বাইরে গিয়ে যদি কিছু একটা টপিক আপনি তৈরি করে যান, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার টপিকটা শোনার ক্ষেত্রে আ যারা ইন্টারভিউয়ার থাকবেন, তারা হয়তো বেশি একটুখানি মনোযোগ দিতেও পারেন। কেননা তাদের জন্য তো একটা মনোটোনাস আ আ প্রসিডিউর, কেননা একের পর এক ক্যান্ডিডেট আসছে, তারা ওই একই জিনিস তাদের সাথে হচ্ছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কাছে যেটা মনে হয়, অবশ্যই সেটা আপনাদের স্বচ্ছন্দ বোধ করতে হবে সেটা পড়াতে গিয়ে, এবং সে ব্যাপারে জ্ঞানটাও সেইরকমভাবেই তৈরি করে নিয়ে যেতে হবে। কিন্তু একটু যদি আলাদা রকম কিছু মনে হয়, যেটা সেরকম কিছু টপিক তৈরি করে গেলে ভালো। তো যাই হোক, আমাকে ক্ষয়চক্র থেকে যখন পড়াতে বলে, তো আমি ইন্ট্রোডিউস করলাম এবং তারপরে সেই বিষয়টাকে, এবং তারপরে সেটা আমি বোর্ডে কিছুটা বোর্ড ওয়ার্ক করতে, করতেই আমাকে কিন্তু আমি যতটা প্রস্তুতি নিয়ে গেছিলাম মোটামুটি ওই ৫-৭ মিনিট বা ১০ মিনিটের মধ্যেই হয়ে যেত। কিন্তু আমাকে সেটা সেই সময়টা দেয়নি। আমাকে ১ থেকে ২ মিনিটের মধ্যেই থামিয়ে দিয়ে আবার আমাকে যথাস্থানে বসতে বলেন, এবং তারপরে ওই বিষয় থেকেই মানে ক্ষয়চক্র থেকেই আমাকে কিছু প্রশ্ন করতে থাকেন। তো এবার সেই প্রশ্নের রেশ ধরে আবার প্রশ্ন এগোতে থাকে। ৩-৪ টি প্রশ্ন সেখান থেকে করার পরে, ওখান থেকে সরে গিয়ে তারপরে আবার আরেকজন, মানে তারা পালা করে, করে মানে প্রশ্ন করছিলেন। একেকজন মানে একেক রকম প্রশ্ন করছিলেন। কিন্তু তারপরে ওই টপিক থেকে সরে গিয়ে আবার আরেকটি স্যার আমাকে তখন ভূগোলে প্র্যাকটিক্যাল কি, কি পড়ানো হয় 11-12 এ সেই সংক্রান্ত কোয়েশ্চেন করলেন। তো তখনও আমি প্র্যাকটিক্যাল 11 এর এবং 12 এর ২-১ টা টপিক বলতে না বলতেই যে টপিক মুখ দিয়ে বেরোচ্ছে সেটা থেকেই আমাকে ধরুন ১ টা ২ টো কোয়েশ্চেন করছে। যেমন আমি যখন বললাম স্ট্যাটিস্টিক্স করানো হয়, তারপরে এই ইন্সট্রুমেন্ট রয়েছে, টোপোগ্রাফিক্যাল শিট রয়েছে, তারপরে আপনার এই প্রজেকশন রয়েছে। তো এরকম বলার পরে আমাকে তারপরে ওই ইয়ে থেকে উম ওই স্ট্যাটিস্টিক্স থেকে, খুব সম্ভবত হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স থেকে ১ম এ ২-১ টা কোয়েশ্চেন করল। যেমন মিন ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এদের পার্থক্য, এই জায়গা থেকে একটু কোয়েশ্চেন করল। তো আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি, কিছু হয়তো তাদের মনোপুত হয়নি, এরকমও হতে পারে। তো তারপরে আমাকে আ প্রিজমেটিক কম্পাস থেকে আম আ রিডিউসড বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, ওইখান থেকে একটু ২-১ টা প্রশ্ন করল। করার পরে আমাকে এই প্র্যাকটিক্যালের মধ্যে এই ২ টো টপিক থেকেই কোয়েশ্চেন করেছে। তবে আমি অন্যান্য যেই ক্যান্ডিডেট যারা আমার আগে যাচ্ছিলেন বা পরেও বেরিয়েছেন, ২-১ জনের সাথে কথাবার্তা বলছিলাম। বলে যেটা বুঝতে পারলাম যে প্র্যাকটিক্যাল থেকে কিন্তু কম বেশি সবাইকেই প্রশ্ন করেছে, এবং একটা মানে আ প্যাটার্ন বা একটা ট্রেন্ড বুঝতে পারলাম যে ১ম এ একটা টপিক মানে পড়াতে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটের ইচ্ছা অনুযায়ী, এবং সেটা পড়ানোর পরে সেখান থেকে কিছু কোয়েশ্চেন করছে, সবাইকেই করছে, এবং তারপরে প্র্যাকটিক্যাল থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন করা হচ্ছে। একাদশ, দ্বাদশের ক্ষেত্রে এটাই হয়েছে। তো কেউ বলেছে যেমন তাকে প্রজেকশন থেকে, কেউ বলেছে টোপোশিট থেকে কোয়েশ্চেন করেছে, কেউ বলেছে যে রিমোট সেন্সিং থেকে কোয়েশ্চেন করেছে। তো এরকম প্রশ্ন করেছে। তো আমার নবম, দশমের মানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে এইটুকুই সাজেশন থাকবে যে আপনারাও কিছু টপিক এট লিস্ট ৪ টি কি ৫ টা টপিক নিজেরা ভালো করে, খুব ভালো করে তৈরি করে যান। পুরো সিলেবাস সম্বন্ধেই বা একদম আপনি 6 to 12 এই সম্বন্ধে সবকিছুই আপনার মোটামুটি জানা উচিত, বা জেনেই যাবেন। সিলেবাস এবং তার ভেতরে কি, কি রয়েছে, কোন ক্লাসে কি পড়ানো হয়, সেগুলো তো জেনেই যাবেন। কিন্তু তারপরেও আপনাকে যদি অপশন দেয় যেন আপনি ভালোভাবে পড়াতে পারেন এইরকমভাবে, এবং সময়টা আমরা যেরকম করে গেছি যে মোটামুটি ৫ থেকে ১০ মিনিট, আমার মনে হয় আরেকটু কম সময়ের মধ্যে কভার করতে পারবেন। সেইরকম ভাবেও প্রস্তুতিটা নিয়ে যাওয়া উচিত হবে। হ্যাঁ? যে ২ থেকে ৩ মিনিটের মধ্যে যেন আমি গোটা বিষয়টাকে in a nutshell বলতে পারি। এরকমভাবে তৈরি করে যাবেন। আর আমার ব্যক্তিগতভাবে এইটুকু সাজেশন থাকবে যে 9-10 এর ক্ষেত্রে সেহেতু 11-12 থেকে জানি না ঐরকমভাবে মেনশন করবে কিনা। কেননা যেহেতু 9-10 এর বিষয়টা, আপনারা নবম এবং দশম থেকে বেশ কয়েকটা টপিক কিন্তু তৈরি করে যাবেন, এবং সেটা করতে গেলে আমার মনে হয় যে প্রাকৃতিক ভূগোলের পোরশনটা থেকে একটু বেশি
করে তৈরি করে গেলে ভালো হয়। কারণ প্রাকৃতিক ভূগোলের জায়গাগুলো মানে পড়াতে গেলে আপনি যেমন সুন্দর একটু ছবি আঁকতে পারলেন, বোর্ড ওয়ার্ক করতে পারলেন, মানে এঙ্গেজিং হবে ব্যাপারটা, ভালো লাগবে। আঞ্চলিক ভূগোল খারাপ নয় সেটা বলছি না, কিন্তু ওটা করাতে গেলে অনেক ক্ষেত্রে ম্যাপের সাহায্য নিতে হতে পারে। বিশেষ করে আপনি ভারতের কোনো একটা কিছু পড়াতে যাচ্ছেন, হয়তো প্রাকৃতিক, হ্যাঁ? ভারতের বিভাগগুলো পড়াতে যাচ্ছেন, বা কোনো অর্থনৈতিক ক্ষেত্রে হয়তো কৃষি বা শিল্প করাতে গেলেও ম্যাপের সাহায্য নেওয়াটা সেখানে প্রয়োজন পড়বেই, এবং সেক্ষেত্রে যদি আপনি ম্যাপ নিয়ে ভেতরে যান, তবে সেক্ষেত্রে সেটা কাজে দেবে। না হলে আপনি কি বোর্ডে তো আর ম্যাপ আঁকতে যাবেন না ওই সময়ের মধ্যে, সেটা সম্ভবও নয়। তো সেটা আমার মনে হয় প্রাকৃতিক ভূগোলের যেগুলো বিভিন্ন টপিকগুলো, যেমন নদীর কাজ, বায়ু, হিমবাহের কাজ, যেগুলো একটু ছবি আঁকা যেতে পারে, বায়ুমণ্ডল থেকে কিছু হতে পারে, এই ধরনের জিনিসগুলো যেটা আপনারা ঠিক মনে করবেন, সেটা সেরকম এই জিনিস প্রাকৃতিক ভূগোলটা একটু জোর দিলে আমার মনে হয় ভালো হয়। আর তাছাড়া এমন কিছু টপিক, যেই টপিকগুলো যে মনে হতে পারে যে বাকিরা নেবে কিনা, মানে সেটা পড়াবে কিনা, হয়তো নাও পড়াতে পারে, আপনার মনে হলো, যেমন আমার যেটা মনে হয়েছিল আমি সেরকম ভাবে ভেবেছিলাম। যেমন 9-এ যদি যেরকম হয় যে এই যে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়, এই যে ধরনের জায়গাগুলো যেগুলো একটুখানি একটু বোঝানোর ব্যাপার রয়েছে, জোয়ার ভাটা, এই ধরনের টপিকগুলো যদি কেউ সিলেক্ট করে, সেক্ষেত্রে তারাও হয়তো একটু ইন্টারেস্ট দেখাবে। হয়তো বাকিরা একটা মানে কি বলবো, যে গদ বাঁধা কিছু জিনিস নিয়ে তারা বলছে যে আমরা এখান থেকে পড়াবো। তো সেক্ষেত্রে আপনি যদি আলাদা কিছু পড়ান, হয়তো দেখা গেলো আপনাকে একটুখানি বেশি সময় সেক্ষেত্রে আপনাকে দিল, বা একটু ইন্টারেস্ট তাদের থাকলো, সেটা করবেন। আর যেহেতু এটা নবম দশম পর্যায়ে, আমার মনে হয় একাদশ দ্বাদশের থেকেও কিছু প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো। আর 9-10 ছাড়াও একটু নিচু ক্লাসগুলো, মানে 6, 7, 8, এইখান থেকেও দু একটা টপিক কিন্তু দেখে গেলে ভালো হয়। কেননা আপনাকে যখন টপিক সিলেক্ট করতে দেবে, আপনি যদি এমনটা বলেন যে আমি কি 9-10-এর বাইরেও মানে 5, 6, 7, 8 এই ধরনের ক্লাসগুলি থেকে কোনো টপিক নিয়ে পড়াতে পারি, সেক্ষেত্রে তারা যদি অ্যালাউ করেন যে হ্যাঁ আপনি যে কোনো ক্লাস থেকে পড়ান, তাহলে আপনি পড়াতেই পারেন সেখানে, যদি আপনার কোনো পছন্দের টপিক থেকে থাকে। তো তো সেই জন্য আমার মনে হয় মোটামুটি মিনিমাম 4টে টপিক ভালো করে তৈরি করে যায় এবার যাওয়া উচিত। এর থেকে বেশি এবার আপনার যতটা মনে হবে যে আপনার সেফ মনে হবে করে গেলে, আমার মনে হয় অসুবিধা হবে না। আর ইন্টারভিউ খুব বেশি মানে কি বলবো, সময় নিয়ে হচ্ছে না, এবং তারা যথেষ্ট মানে কি বলবো, ভালোভাবে ইন্টারভিউ করছেন, আমাদের সাথে যথেষ্ট কোঅপারেটিভ এবং সাপোর্টিভ ভাবেই দেখলাম তারা রোল প্লে করছেন। এবং আমি কোনো রকম কোনো অপ্রীতিকর অবস্থায় বা কোনো রকম বিব্রতকর পরিস্থিতিতে সেখানে পড়িনি। সুতরাং আমার আপনাদের প্রতিও বেস্ট অফ লাক, এবং মানে অগ্রিম মানে শুভাকাঙ্ক্ষা জানানো রইলো। অবশ্যই সবাই সফল হবেন, সবার ভালো হবে।